ওই 26 নগরে রওনা হচ্ছে। আপনার তো দেখছি একেবারে চিন্তা ভাবনাই নাই। ওই তিনটা শুধু রাজ্য আর রাজ্য নিয়ে ভাবনা করতেছে। কেন রানী, আমি আবার কি চিন্তা করব? কেন আপনি এই রাজ্য নিয়ে থাকলে কি চলবে? আপনার একটু বুদ্ধি শুদ্ধি কিচ্ছুই নাই বুঝি। ঘরে যে মা কমলা বিয়ের যোগ্য হয়েছে, তাকে দেখে শুনে উপযুক্ত পোলা দেখে বিয়ে দিতে হবে না? ঠিক বলেছ রানী, এ চিন্তা করে আমি কি করব? আল্লাহ তাআলা যেদিন ওর বাগানে ফুল ফুটাবে সেদিনই ওর বিবাহ হয়ে যাবে। রিভাব নাই, কিন্তু কটনসে রিভাব আছে। ওগো যাব না, তবু তো পিতামাতার কর্তব্য ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাকে বিয়ে দেওয়া। বেগম, ওই সে দেখো কে যেন এদিকে আসছে। আমার সালাম গ্রহণ করুন। কে কে আপনি? আমি হয়েছি ওই শিবনগরের আফসার ঘটক। ও ঘটক সাহেব, বসুন বসুন। আর আমি বসতে আসি না, বলুন কেন এসেছেন? আমি এসেছি ওই শিবনগর থেকে। আপনার নাহি বিবাহযোগ্য একটা মেয়ে আছে, ওই মেয়ের ঘটকা নিয়ে এসেছি। শেষ ভালো কথা, ছেলেটাকে দেখো না, ছেলেটা হলো শিবনগরের উমর সদাগরের একমাত্র ছেলে জামাল বাদশা। ওই জামাল বাসার সঙ্গে দেখো না, ওই জামাল বাদশার সঙ্গে আপনার কন্যা বিয়ার প্রস্তাব এনেছি। বেশ, এ তো ভালো কথা। সে তো আমার পূর্বে বন্ধু লোক ছিল। তাহলে তুমি ভালো একটা দিন দেখে দিন ধার্য করে ফেলো। ঠিক আছে, দেখো না, আমি দিন ধার্য করছি। এই তরুণ গিয়ে 1,00,000 টাকা মহারানা, 1000 টাকা খোরাকি বাবদ আগামী শুক্রবার ওই বরযাত্রী সেজে ওই জামালকে নিয়ে আপনার বাড়িতে হাজির হব। বেশ ভালো কথা। যাহাতো না, এবার তাহলে আসি। সালাম আলাইকুম। তাই কইতাম। বেগম, বলতে পারো আমার একমাত্র কমলা ভাগ্যে কেমন পাত্র জুটল?
খুব ভালো পাত্র জুটেছে। চরণ ঝাপড়া বিয়ের আয়োজন করতে হবে। তাই চলো বেগম, তাই চলো। এখন দেখছেন সবসময় ঘটক সাহেবকে পাঠিয়েছি। তাহলে কি 26 সওদাগর আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? কিন্তু এ তো অসম্ভব। আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে এমন মানুষের জন্ম এই পৃথিবীতে হয়নি। কিন্তু এখনো আসছে না কেন? এত বিলম্ব কেন? ঘটক সাহেব কি তাহলে পালিয়েছে? ঘটক কোনোদিন পালায় না। ঘটক ভালো জায়গায় ঘটকালি কইরা খায়। এই তো আমি এসে কইরা। কি সংবাদ ঘটক সাহেব? বলুন, সংবাদ শুভ? আমি যার জন্য পাঠিয়েছিলাম তার কি সংবাদ এনেছেন? বলুন, কি হলো? রানীমা, আমি হইলাম কি ও ঘটনের ঘটক। জীবনে ঘটবে না, তাই আমি কিন্তু ঘটাইতে পারি। একেবারে বিয়েটা ঠিক করে এসেছি। বেশ করেছেন। আচ্ছা, বিয়েটা কেমন করে ঠিক করলেন বলুন তো? রানীমা, অর্ধ শুক্রবার 1,00,000 টাকা মহারণা, 1,000 টাকা হলো পুরাপি বাংল এবং স্বর্ণ অলঙ্কার সহ আগামী শুক্রবার জামাল বাদশা 26 নগরের রাজকন্যাকে শাদি করতে যাবে। বেশ ভালোই করেছেন। কিন্তু ঘটক সাহেব, আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন বলেন? অনেক বড় ভুল। আসলে সত্যি কথা বলতে কি, আজকালকার ছেলে মেয়েদের বিয়ে শাদী হতে গেলে ওদের কাছ থেকে একটু হলেও অনুমতি নিতে হয়। কিন্তু সেটা তো আমি করিনি। জামালকে এই কে আছিস? জামালকে পাঠিয়ে দে। আসলে যান যান, শীঘ্র করে গিয়ে আমার জামালকে পাঠিয়ে দিন। আপনি যান, আমি যান। শাদী মোবারক, শাদি মোবারক, শাদী মোবারক, শাদি মোবারক, শাদী শাদি মোবারক। কি কি হয়েছে? শাদি মোবারক মানে আমি যান, বুঝতে পারলাম না। কার শাদি? কেন? আমার একমাত্র পুত্র জামালের শাদী। আমি যান কোথায়, কার সাথে দেখলাম না, শুনলাম না, আর আপনি আমার জন্য শাদি মোবারক। বেশ তো, তবে শোনো, আমি তোমাকে বলছি, 26 নগরের 26 সওদাগরের একমাত্র কন্যা। কমলা, কি ব্যাপার? তুমি এই পরিচয় আছে নাকি? আমি যান মানে হ্যাঁ, আমি যান, আমি শিকারে গিয়েছি, ওখানে ওর সাথে আমার দেখা হয়েছিল। আমি যান বেশ তো। আরে বাবা, এতে আমতা করার কি আছে? তুমি তো সত্যি কথা বলেছো। আর জানো না বাবা, আমি যে সত্যিটাকে অনেক পছন্দ করি, অনেকে ভালোবাসি। মনে রেখো, সত্যি বলে যদি মরেও যাও তাতেও সুখ আছে। কখনো মিথ্যের আশ্রয় নেবে না। তুমি অনেকে ভালোবাসি করেছো, তোমার যখন পরিচয় আছে তাকে নিশ্চয়ই তোমার পছন্দ। হ্যাঁ, আপনি যান। খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আমি যান আমার জামা খুশি। ঘটক সাহেব, বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি। আমার ছেলে, আমার ছেলে। এই কে আছিস? 80 ডলার পাঠিয়ে দে।
যায়। তাই হ্যাঁ মা, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের মুখ দেখলে, যাদের চোখের পানে তাকালে দেখা যায় অদ্ভুত তরঙ্গ, আর সেখানে দেখলেই মানুষ খুশিতে নেচে ওঠে। আর তোমাকে দেখলেও সত্যি আমার মনটা আনন্দে নেচে ওঠে। আর এই আমার পাগলি বেটি, তুইও অনেক সুন্দর। এই, তোরা আমার মেয়ে হতে পারলি না, আমাকে আমি জান বলে ডাকতি। আমি তোদেরকে মনের মতো করে সাজাতাম, গোছাতাম, নিজের কন্যার মতো সব কিছু দিয়ে লালন পালন করতাম। শোনো মা, আমার পুত্রের জন্য তোমরা ওকে সাজিয়ে গুছিয়ে দাও। আমার পুত্র শাদী করতে যাবে, আর একটি কথা মনে রেখো, ওকে সাজিয়ে গুছিয়ে ওকে খুশি করে দেবে। আমার পুত্র খুশি তো আমি খুশি, আমি খুশি তো সারা দুনিয়া খুশি, আর দুনিয়া খুশি তো আমি তোমাদেরকেও অনেক খুশি করে দেব। শাহজাদা, এবার আসেন তো, এখানে বসুন। আপনি সুন্দর করে সাজাচ্ছি। হাই গো সাজো, সাজো, সাজে
বলুন স্বামী। আজ শুক্রবার, আজ আমার একমাত্র কন্যা কমলার বিয়ের পর আসবে। সকল কাজকর্ম সেরে ফেলো। যাবো না, আমার সব কাজ শেষ হয়েছে। এই কে আছিস? আমার মেয়ে কমলাকে পাঠিয়ে দে। থামেন, একবার সরাসরি দেখে একবারে ভরভরে ঢুকে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই যে ঘটক সাহেব, আপনি একটু সামনে আসেন তো। আপনার দেখে না, আমার আবার কি কথা গো? ঘটক মানুষ তো, আপনার দেখে না আমার ওনাদের বিয়ে বহার সাহায্য আছে। না ওই যে কইরে তো আমার বিয়ের ঘটকালিটা যদি আপনি কইরে দিতে, একটা হুলা দেখে আমার একটু বিয়েটা দিয়ে দিন। এখন আহেন আহেন। একটু বিয়ে সাহেব, কেমন আছেন বিয়ে সাহেব? ওয়ালাইকুম আসসালাম। তে বিয়ের গেট ধরা হয়েছে, গেট। হ্যাঁ হ্যাঁ, সম্মান তো করে। হ্যাঁ, গেটের সম্মানটা করে যাবে, তাই না গো কাহা? ওরে বাবা রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ দুলাভাই, ও দুলাভাই, তুমি তো বিয়ে দিলো। দুলাভাই তো কিছুই দিল না। এদিকে আসছেন, এদিকে আসেন, এদিকে আসেন। দুলাভাই দেন, আসেন। দুলাভাই কি বুবা নাকি? দুলাভাই বোমা না। পামানি একটু ভিতরে নেই পামানি, ডলার যে কি খাইবেন? একবার মরিচ বাটা লাগাই দিবানি, মরিচ বাটা ইচ্ছে মতো দিবানি। বসেন বসেন, আপনারা বসেন। এই সখী তুই এখানে বল, আমি কমলের নিয়ে আসি। হ্যাঁ খিচুড়ি দেয়, খিচুড়ি দেয়। যাবো না। আমি তো সালাম দিতে ভুইলা গেছিলাম, এখন মনে পড়লো আমি সালামটা দিয়ে গেলাম। ওয়ালাইকুম সালাম। খারাপ জয় গুরু। মোল্লা দেখে আসবাবপত্র কোথায়? বিয়ের আসবাবপত্র জানা নাই। এই ঘটক সাহেব, বিয়ের আসবাবপত্র কোথায়? এসে তুই যত জলদি যা, দেখা দৌড়তে দৌড়তে এক মিনিটের ভিতরে দৌড়ে আসি। হান্না দিমু, এক চোখে দিয়ে দিমু। এই সখী, কি যে জিনিসগুলো এনেছে সবই নকল। তাহলে হাতে দিতে হয়, এখানে মরিচ পাচ্ছে, ঠিক মতো দিয়ার লাগবো। কি কর? সবই নকল এনেছে। তাহলে দেখেন, যত দিয়ে দেই। এই যে এই যে,
বিয়ে করতে আইছেন তাই না? এই যে আসবাবপত্র আনছেন এটা কোন থেকে খুঁজে আনছেন? হ্যাঁ? আরে এই যে যে আমার সাহে মায়া, আমার বলছে মুখের ওই বাহুগুলো, এ ঘুমটা খানি খোলা করি গো সাবধান, কম ভোলা রে মন দেখিয়া গরিব সাহেব একটি মোংলা ডেকে বিয়ের কাজটা সেরে ফেলুন। যা হতো না, আগে আমার ওই নাতিকে ডাকি, ও পুরতুকি তাড়াতাড়ি বিয়ের কিতাবটা লয় আয়। বাহ বাবা কিতাব নেই, এটা কোন কিতাব আনছো? এটা তো জানাজার কিতাব। আয় এটা সালাতি বাইরে লাগবো। এই বিয়ে পরে কি জানাজার কিতাব আছে? বাংলা কিতাব লয়ে আসেন গে। বিয়ে পড়ামুই। আবার জানাজারও পড়ামু। আরে দূর শালা। তাড়াতাড়ি লয়ে আয়। আচ্ছা নিয়ে। টুপি আনস তাই ওরে বাবা রে বাবা, বিয়ের কিতাব আনতে এতক্ষণ? হাত বাংলা হালায় ওই আমরা দিয়ে তো আমার দোকানের বাইরে লাগাই দেবো নি। ঠিক আছে, কষ্টে যত করো আমরা মাঝে মাঝে বিয়েও পড়ান লাগে। এক কামে দুই কাম করে দাম আজকে টাকা পাবো। তো নানার সিন্ধুক নানির সিন্ধুকের মধ্যে দেখা যেন
তাহলে এখন বিয়েটা পরে নেই, তুমি লাগবো না। তুমি শালা চুপ করে একটা কথা বলবি না, মুখে তালা মার। যাহাবো না, বিয়ে পরে আনন্দ করলাম কিন্তু এই কমলাকে জামালের সঙ্গে বিবাহ দিলাম, আশা কথা নয়, মিথ্যা বিয়া করানো হয়। আপনারা সবাই মুনাজাত করেন। আল্লাহ আমিন। ওরে বাবারা মোল্লার রাত তো ভালো ছড়াই পারে। যাহাবো না, যা খাই আপনার তাই খাই, আলহামদুলিল্লাহ। যাহাবো না, বিয়া করার তো শেষ হয়ে গেছে, এবার আমাকে বিদায় করুন। এই নিন বিদায়। হ্যাঁ, কি কইছে রে? কিছু ছোট চাউলের ভাত কইছে, শালা তো বাটি গো। জানিস নি গেছে খাবি? ওটা তো ছোট চাউলের ভাত না, ওটা পেলাও পেলাও পেলাও। ঠিক আছে, আমাদেরকে বিদায় করে দেন। হ্যালো, বাবা জামাল, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি, তোমরা দীর্ঘজীবী হও বাবা, তোমরা দীর্ঘজীবী হও। পিতা, মা, কমলা, আমাকে এবার বিদায় দিন পিতা, আমাকে বিদায় দিন। কমলা, তোমাকে বিদায় দিয়ে আমি কিভাবে থাকবো? তুমি যে আমাদের একমাত্র মেয়ে ছিলে।
কমলা, আমি চলে যাচ্ছি পিতা তোমাকে কোথায় যে কিভাবে থাকবো আমি মা? চলে যাচ্ছি মা তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও মা, তোমাকে হাসি মুখে বিদায় দিয়ে থাকবো মা কমলা। তুমি আমাদের প্রদীপ মা কমলা। তুমি আজ, আমি আজ আমাদের হাতে তোমাকে
জামাল বৌমা নিয়ে আমার প্রাসাদে আসবে, আমার সারা মহল আলোকিত হয়ে যাবে। তারপর দুদিন পরে নাতি হবে, নাতনি হবে, ওদেরকে নিয়ে আমার জীবনের বাকি দিন কটা খুব আনন্দই কাটবে। কিন্তু জামাল এত বিলম্ব করছে কেন? আমি যান, এই তো আমি এসে বলেছি আমি যান, আমাকে আপনি আশীর্বাদ করুন আমি যান। কমলা, এই তো আমার আমি যান, সালাম করো। বাহ, চমৎকার! চাঁদের আমার চাই মেঘের মতো চুল, ঠিক যেন স্বর্গের অপ্সরী, দেখে যেন আর চোখ ফেরানো যায় না। যেমনটি চেয়েছিলাম খোদা তাআলার কাছে, ঠিক যেন তেমন। মা জননী, আজ তোমাকে আমি দুটো কথা বলতে চাই মা, মন দিয়ে শ্রবণ করবে। বলুন, কি বলবেন আমাকে? মাগো, আমি যে এই সংসার চালাতে চালাতে সব দায়িত্ব নিয়ে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আজ থেকে এই সংসারের দায়ভার আমি তোমার কাঁধে তুলে দিতে চাই। এ কি বলছেন আম্মা? আমি সবেমাত্র এসেছি, এত তাড়াতাড়ি এত সব দায়িত্ব আমি কি পালন করতে পারবো? কেন পারবে না মা? আমিও তো একদিনই তোমারই মতন এমনি করে বউ হয়ে এই সংসারে এসেছিলাম, আর আমার শাশুড়ি মাতা আমার হাতে এ সংসারের ভার তুলে দিয়েছি। বহুদিন ধরে এ ভার বয়ে নিয়ে চলেছি। এবার যে তোমার সময় এসেছে মা, বলো মা, তুমি আমার দায়িত্ব গ্রহণ করবে? ঠিক আছে আম্মা, আপনি শুধু আমাকে দোয়া করবেন আমি যেন পারি আপনার দেওয়া এই দায়িত্বকে রক্ষা করতে। আমি তোমায় দোয়া করি মা, তুমি পারবে আমার এই দায়িত্বকে রক্ষা করতে। কিন্তু আরেকটি কথা মা, আজ তুমি এসেছো, আমি তোমার শাশুড়ি মায়ের মতো আজ তোমাকে ছোট্ট একটা অনুরোধ করব। বলুন আম্মা। জানো মা, সব তোমাকে দিয়ে দেব। নিয়ে নাও আমার রাজ্য, নিয়ে নাও আমার ঐশ্বর্য প্রাচুর্য। আজ থেকে যে রাজ্যের সব কিছু তোমার। আমার এই কলিজার টুকরো, আমার জামাল, সেও যে আজ তোমার। কিন্তু তোমার কাছে শুধু একটা অনুরোধ করব, আমি তোমার শাশুড়ি, আমি তোমার মা, পুত্রকে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু তোমার কাছে আমার শুধু বিনয়, আমার অনুরোধ, শেষ দিন পর্যন্ত শুধু আমার পুত্রের কাছ থেকে তার মায়ের সম্পূর্ণ অধিকারটুকু তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার পুত্রের কাছ থেকে আমাকে কেড়ে নিও না। না আম্মা, আপনি এমন কথা বলবেন না আম্মা। আপনি উঠুন আম্মা, ওই কথা বলে আপনি আমাকে পাপী করবেন না। না গো মা, না। কোনো এক রোজ তুমিও মা হবে, তুমিও পুত্রের মাতা হবে। যেদিন নিজের কলিজার ধনকে কারো হাতে তুলে দেবে, বৌমা ঘরে আসবে, সেদিন শুধু মনটা এমন করেই বলতে থাকবে, এই বুঝি আমার পুত্র পর হয়ে গেল, আর বুঝি আমায় মা বলে ডাকবে না, আর বুঝি আমার কাছে এসে বলবে না গলা জড়িয়ে, মা গো, ও মা, আমার যে ক্ষুধা লেগেছে মা, আমায় খেতে দাও। এই পৃথিবীর প্রতিটি মা শুধু যে এই ভয়ে থাকে, তাই আমি তোমাকে অনুরোধ করলাম মা। আশা করি আমার কথাগুলো তোমার মনে থাকবে। হ্যাঁ আম্মা। জামাল, আপনি যান। আমি বৌমা পেয়ে অনেক খুশি হয়েছি। জানো মা, আরেকটি কথা, স্বর্ণ যখন খনিতে থাকে তার রূপ কেউ দেখে না, আর গিনি হয়ে যখন মণিকারের ঘরে আসে তখন সারা দুনিয়া তার রূপকে উপলব্ধি করে। আর তুমি একজন সওদাগর কন্যা ছিলে, আমার ভালো লেগেছে তোমার কথা শুনে, তাই তো আমার পুত্রের জন্য তোমাকে আমি পুত্রবধূ করে নিয়ে এসেছি। তোমার কাছে শুধু একটি কথাই থাকবে, আজ থেকে আমার এই বংশের মান সম্মান ইজ্জত শুধু তোমার হাতে, আর কারো নয়। তুমি নারী, তুমি আমার পুত্রের অর্ধাঙ্গিনী, তুমি এ রাজ্যের বৌরানী,
সাধারণ তাদেরকে আমি শাস্তি করবো আমি করতে পারবো না। আমি আমার ভালোবাসা দিয়ে রাজ্যের মানুষকে আমি ভালোবাসা দিয়ে রাজ্যের মানুষকে বুকে তুলে রাখবো, বুকে তুলে রাখবো, বুকে তুলে রাখবো। বাহ, অনেক ভালো কথা বলেছো। শোনো পুত্র, ভালো ভালো কথা বলে ভালো মানুষ হওয়া যায় না, প্রয়োজন ভালো ভালো কাজ করে ভালো মানুষ হওয়া। ভালো কথা বললেই সে ভালো মানুষ হতে পারে না। তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। প্রজা পালন করতে হলে চাবুকের প্রয়োজন আছে, ঠিক আছে? তুমি চাবুক নেবে না, তুমি ভালোবাসা জানিয়েছো, ভালোবাসা দিয়ে তুমি প্রজাদের প্রতিপালন করবে। আমি তোমাকে দোয়া করছি পুত্র, তুমি চন্দ্রের মতো স্নিগ্ধ হও, সূর্যের মতো উজ্জ্বল হও, প্রজাদের ভালোবাসা কুকরাও, আর তুমি প্রজাদের জন্য নিজেকে উজাড় করে দাও। এটাই আমি তোমাকে দোয়া করলাম। আর মনে রেখো, তুমি পুরুষ, তুমি বাদশাহ, তোমাকে রাজ্য পরিচালনা করতে হবে, মাথাটা নিচু করে নয়। তুমি আমার সন্তান, পাহাড়ের মতো মাথা উঁচু করে বাঁচবে। স্বর্ণ নারীকে সুন্দরী করে, স্বর্ণর মূল্য আছে, তবে তুমি কখনো স্বর্ণ হতে চেও না। মনে রেখো, তুমি পুরুষ, বজ্রের মতো কঠিন হবে, পাথরের মতো শক্ত হবে, আর ইস্পাতের মতো কঠিন হবে। এ তোমার মায়ের আদেশ, কথাটি মনে রেখো। স্বামী, কমলা, চলো কমলা। মা মা গো, ও আমার বাবা, বাবা গো। চলো কমলা, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে, চলো। বেশ, তাই চলুন স্বামী। হে দয়াময় পাঠপুরোয়ার দিকে, আমি এতদিন ছিলাম অবিবাহিত, আজ আমার শাদীও হয়ে গেল। হে দয়াময় পাঠপুরোয়ার দিকে, তুমি আমার বুকে দাও এই দেশের ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে যেন আমি এই প্রজার গণদের নিয়ে সুখে থাকতে পারি। আমার যে শরীরটা বড় ক্লান্ত লাগছে, আমি একটু এখানে বিশ্রাম করে নেব, আমি একটু বিশ্রাম করে নেব। ভাই গাজী, তোমার এক ভক্ত ছিল জামাল, সে তো তোমাকে ভুলেই গিয়েছে। তুমি না বলেছিলে জামালকে 12 বছর জন্য ভারত পাঠাবা? হ্যাঁ ভাই কালু, আমি জামালকে 12 বছরের জন্য বাণিজ্য পাঠাবো। যদি আমার কথা অমান্য করে না রাখিব রাজ্যপাল, করিব ভাড়া ভাড়া, 12 বছর কাটাবে জানাবে না। হ্যাঁ ভাই গাজী, তোমার যেন মনে থাকে, কারণ যেদিন হতে জামালের পিতা মারা গিয়েছে, সেদিন হতেই আমাদের গাজী সিং বন্ধ হয়ে গিয়েছে। বাবা জামাল, তোমাকে আমি 12 বছরের জন্য বাণিজ্য পাঠাবো। যদি আমার কথা না
মনে থাকে জানো আমি সংকাজির কথা বলে গেলাম, মনে থাকে জানো আমার অভিশাপে পরে ছাই ছাই হয়ে যাবে। চলো বাড়ি চলো, এখন আমাদের আশ্রয় নিয়ে যাবো। তাই চলো ভাই গাজী। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার পিতা ছিল সাহস সিকান্দর, সবাই তাকে কর দিয়েছিল, তাই আমি গাজী কমলার কথায় অনেক অর্থ নষ্ট হয়েছি। ওই কমলাকে কাটাবো 12 বছর বনে, বলিব দানা দানা করে কাজিত হবে তার। কে যেন আমাকে বলে গেল, বাবা জামাল তুমি নিদ্রা হতে একটিবার জাগো, আর 12 বছরের জন্য তোমাকে বাণিজ্যে যেতে হবে। যদি আমার কথা অমান্য করো, না রাখিব রাজ্যভাগ, করিব ভাড়া ভাড়া, আর 12 বছর কাটাইব বলে দানা দানা, তাহলে কি স্বয়ং গাজী এসে কথা বলে গেল? সত্যি সত্যি কি আমাকে বাণিজ্যে যেতে হবে? 12 বছরের জন্যই বাণিজ্যে যেতে হবে? না, আমি আমার আম্মিজানের কাছ থেকে বিদায় নিয়ে আমি ওই 12 বছরের জন্য বাণিজ্যেই চলে যাব, বাণিজ্যে চলে যাব। আম্মিজান আম্মিজান আম্মিজান। আম্মিজান তুমি এমন করে চিৎকার করছো কেন? আর তোমাকে এত ম্লান লাগছে কেন? কি হয়েছে তোমার? মা, মাগু, আজ নিশীথে আমি কোরআনের শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় স্বয়ং গাজী এসে আমাকে কথা বলে গেল। শোনো বাবা জামাল, তুমি ঠিকই স্বপ্ন দেখেছো। মাগু, স্বয়ং গাজী এসে আমাকে কথা বলে গেল, শোনো জামাল, তোমাকে 12 বছরের জন্য ওই বাণিজ্যে যেতে হবে। আমার কথা যদি অমান্য করো, না রাখিব রাজ্যভাগ, করিব ভাড়া ভাড়া, আর 12 বছর আমাকে কাঁদাইবে বলে দানা দানা। জামাল, মা, মাগো, আমি আপনার কাছে বিদায় দিতে এসেছি মা। জামাল, আপনি আমাকে বিদায় দিন মা। তুমি ঠিক স্বপ্ন দেখেছো বাবা। তোমার আব্বা জান যখন এই পৃথিবীতে ছিলেন, সে বাণিজ্যে যেতেন, গাজী কানুর নামে শীর্ণ হতো, আর তিনি পরলোক গমন করবার পরে তা যে আর হয় না। সে কারণেই তুমি স্বপ্ন দেখেছো জামাল। বাবা পীর গালু কাজী তোমাকে স্বপ্ন দেখিয়েছে তোমাকে যে বাণিজ্যে যেতেই হবে বাবা। কিন্তু আমি না হয় বুকে পাথর বেঁধে তোমাকে বিদায় দিলাম, কিন্তু কমলা যদি তোমাকে বিদায় না দেয়, মা, তাহলে যে তোমার বাণিজ্যে যাওয়া হবে না বাবা। মা ভাগু, আমি কমলার কাছ থেকে বিদায় নিয়েই চলে যাব মা। যেমন করেই হোক আমি আমার কমলাকে বুঝিয়ে সরিয়ে রাজি করিয়ে আমি বাণিজ্যে যাব মা। জামাল, তুমি যে বাণিজ্যে যাবে, তোমার সঙ্গে কে যাবে? মা, মাগো, সাথে নিছি মাঝি মাল্লা ও মোহাম্মদী সারদি আর দয়াল কালু গাজী। যাও বাবা, তোমার কার্য যেন সম্পূর্ণ পরিপূর্ণ করে তুমি ফিরে আসতে পারো। আমি তোমার হাতে তুলে দিলাম, আমি তোমার হাতে তুলে দিলাম আল্লাহ নবীর নাম, আর তোমাকে তুলে দিলাম আল্লাহ নবীর হাতে। মা, মাগো, আমাকে আশীর্বাদ করুন মা, আমি যেন ফিরে আসতে পারি। ফিরে তো তোমাকে আসতেই হবে বাবা। আমি যে তোমার মা,
আমি যে তীর্থের কাকের মতো তোমার পথে চেয়ে বসে থাকবো। তুমি ছাড়া যে ধরায় আমার আর যে কেউ নেই। মা তুমি ছাড়া এই পৃথিবীতে আমি যে আর কিছু দেখতে পাই না। আমি যে প্রতি মুহূর্ত তোমার পথে চেয়ে বসে থাকবো। তুমি যে আমার জীবনের প্রদীপ, তুমি আমার বুকের স্পন্দন, তুমি আমার নয়নের আলো। তুমি ছাড়া এই পৃথিবীতে আমি যে আর কিছু দেখতে চাই না বাবা। চলো বাবা, কমলার কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে যাও বাবা। কান্না নাও। ঠিক আছে মা, আমি তাই চলে যাচ্ছি মা। কিন্তু আমি বাবা, কমলার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাচ্ছি, আমি যাবো সেই বাণিজ্যে মা। আসি মা, কেন না বাবা, আমি সব সইতে পারি। আমি যে তোর চোখের পানি সইতে পারি না। আমার জীবনে কোনোদিন তোকে আমি কাঁদতে দেইনি। আর আজ আমার জামাল কাঁদতে কাঁদতে প্রাসাদে ছেড়ে চলে গেল। ওগো দয়াল পীর কালুজি, হে পাক পরমার্থিকার, আমার একমাত্র কলিজার টুকরো, আমি তাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তার সহায় থেকো, তুমি তার সহায় থেকো, তুমি তার সহায় থেকো। কালুবাজি সর্বক্ষণ এই জামাল বাদশার সঙ্গে থাকবে। কত রাত হয়ে গেল, সে যে এখনো ঘরে ফিরে এলো না। তাকে ছাড়া একা একা যে আমার কিছুই ভালো লাগে না। কমলা কমলা কমলা, স্বামী, তুমি কি ভাবছো কমলা? স্বামী, ভাবছি আপনার কথা। আপনাকে কাছে না পেলে আমার যে এক মুহূর্ত ভালো লাগে না স্বামী। কমলা প্রিয়তমা, আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে কমলা। বিদায় নিতে? হ্যাঁ কমলা। কিসের বিদায় স্বামী? কমলা, আমি 12 বছরের জন্য বাণিজ্যে যাব। না স্বামী, না। এ আপনি কি বলছেন স্বামী? তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। না স্বামী, আমাকে যে বাণিজ্যে যেতেই হবে কমলা। আমি পারবো না স্বামী। আমি কিছুতেই আপনাকে বিদায় দিতে পারবো না স্বামী। আপনাকে বিদায় দিই। এই দীর্ঘ 12 বছর আমি একা একাই কেমন করে থাকবো? কমলা আমি যে পারবো না স্বামী। কমলা কিছুতেই আপনাকে বিদায় দিতে পারবো না, কিছুতেই। কমলা, তুমি অবুঝ হও না কমলা। আসলে যে আমাকে ওই বাণিজ্যে যেতেই হবে কমলা। এ যে আমার পীর দয়ালের আদেশ, আমাকে যেতেই হবে কমলা। আচ্ছা স্বামী, আপনি যে বাণিজ্যে যাবেন, আপনার সঙ্গে কে যাবে? কমলা, আমি বাণিজ্যে যাব আমার পীর দয়াল কালো গাছির সঙ্গে। কি বললেন? বাচ্চা শাহ সিকান্দারের পুত্র কালু গাজী আকাশ পাতালের কাছ থেকে ফল নেয়, গানে গানে ভিক্ষে করে, কলার ফকির, তার সঙ্গে যাবেন আপনি বাণিজ্যে? না স্বামী, আমি কিন্তু যেতে পারবো না। স্বামী, মুখ সামলিয়ে কথা বলো কমলা, নইলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। কারণ যাকে আমি পীর বলে, আমার দয়াল মুর্শিদ বলে মান্য করেছি, আর তুমি তাকে করার ফকির বলে গালি দিয়েছ। আমি ভুল হয়ে গেছে স্বামী, আপনি আমাকে ক্ষমা করুন। স্বামী, উঠো কমলা, আমার একটি নিবেদন, যদি উঠো আপনি কমলা, উঠো। রাখতেন, আমি খুশি হতাম। তোমার কোনো দোষ নেই কমলা। তুমি এবার আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। স্বামী, আমার একটি অনুরোধ, যদি আপনি রাখতেন, আমি যে বড়ই খুশি হতাম স্বামী। বলো কমলা, তোমার কি এমন অনুরোধ যে কথা বলতে তুমি সাহস পাচ্ছ না? তুমি মন খুলে আমাকে বলো, বলো কমলা। স্বামী, যদি আপনি
তার সঙ্গে করে এই দাসীকে নিয়ে যেতেন। কমলা, না কমলা না, এই বংশের কলঙ্ক লোকজনে সবাই বলবে আমাকে, আমি এই বংশের কুল হারাতে চাই না কমলা। স্বামী, তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। স্বামী, আমি আসবার সময় তোমার জন্য অনেক স্বর্ণ গহনার অলঙ্কার আমি তোমার জন্য নিয়ে আসবো কমলা। তুমি আমাকে হাসি মুখে স্বামী, বিদায় দাও। আমি যে কিছুই চাই না স্বামী, আমি যে শুধু আপনাকে চাই স্বামী, আপনাকে আমি কমলা, এই দীর্ঘ 12টি বৎসর একা একা কেমন করে আমি থাকবো, আমি কেমন করে সইব এই যন্ত্রণা, কমলা, আপনি আমাকে বলে দিন কমলা, তুমি আমার বুঝো না কমলা। এই বাণিজ্যে যে আমাকে যেতেই হবে কমলা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আপনি যখন সত্যি সত্যি বাণিজ্যে চলে যাবে তখন আমার নিজ হাতে আপনাকে আমি বাণিজ্যের সাথে সাজিয়ে দেব স্বামী, আপনাকে আমি বাণিজ্যের সাথে সাজিয়ে দেব। কোথায় দাসী, আমার সাজনদারে নিয়ে এসো। স্বামী, আপনি বসুন স্বামী, আমার নিজ হাতে আমি আপনাকে সাজিয়ে দিচ্ছি। তাও দাসী, স্বামী, কমলা,